জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধ সহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় তাকে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর রাজধানীর শের-ই-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের শ্রদ্ধাভরে স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়ে শিগগিরই সময় চাওয়া হবে। এ বিষয়ে জরুরি বৈঠক শেষে একথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রবিবার সকালে নির্বাচন কমিশনে 23তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তফসিলের বিষয়ে জরুরি বৈঠক করে ইসি। সিসি এএএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররাও এতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির। ইসি সূত্র বলছে এই নির্বাচন নিয়ে কোনো ধরনের তড়িঘড়ি নয়, তবে প্রাথমিক প্রস্তুতি ধরে এগিয়ে যাচ্ছে ইসি। সংসদ সদস্যদের হালনাগাদকৃত তথ্য নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত পর তফসিল ঘোষণার কথা রয়েছে। পদত্যাগের 48 ঘণ্টার মধ্যেই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে কড়া নিরাপত্তায় বঙ্গভবন থেকে গুলশানে নিজের বাসভবনে পৌঁছান তিনি। রোববার দুপুর 2:25 বঙ্গভবন ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। গাড়িবহর সহ রওনা হন রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে। এ সময় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো সড়ক। পরে বিকেল 3টায় তিনি গুলশানে পৌঁছান। সংবিধান অনুযায়ী তিনি 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন 3 বছর 3 মাস। রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পূর্বে দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের জন্য বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয় বলেও জানান তিনি। সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। তবে বর্তমানে সাধারণ মানুষকে পুলিশের দেয়া সেবার মানসিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করেন তিনি। সরকারের সদিচ্ছার ওপর পুলিশের ভূমিকা নির্ভর করে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে যে বোমা পাওয়া গেছে এর সঙ্গে উল্টো রথের কোনো সম্পর্ক নেই। এ ঘটনা কাকতালীয়। অনুষ্ঠানে 10 পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। রথযাত্রা এবং উল্টো রথ দুইটিই যাতে খুব সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা সকল সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করেছি। এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভ, ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে, এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে সরকার আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
দুপুরে চট্টগ্রামে আইনজীবী সমিতির এক কর্মশালায় তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যাপারে সংবিধানে যেভাবে নির্দেশনা আছে সেভাবেই সরকার পদক্ষেপ নেবে। অন্যায়ভাবে কেউ কষ্ট পাক সে কাজ সরকার করবে না বলেও জানান মন্ত্রী। জুলাইয়ের মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য দ্রুতই মামলাগুলো ফাস্ট ট্র্যাকে নিয়ে আসা হবে বলে জানান তিনি। যেসব মিথ্যা মামলা হয়েছে সেগুলো অনেক কমিয়ে ফেলা হয়েছে। কারো কাছে তথ্য থাকলে তা সরকারকে দিলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইনমন্ত্রী। আল্লাহ তোমাদের উপর সদুপদেশ দান করেন। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে দেশের আর্থিক খাতের সংস্কারে ব্যাংক ভিত্তিক যে তদন্তগুলো চলছে সেখানে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখপাত্র আরিফ হোসেন খান। মুখপাত্র আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন, তাই তার বিরুদ্ধে আলাদা কোনো অনুসন্ধান চালাবে না নিয়ন্ত্রক সংস্থা। আমরা ব্যাংকগুলোকে ইন্সপেকশন করি, সেখানে অনিয়ম পেলে সেগুলো তুলে ধরি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। যারা দায়ী, এর মধ্যে কারো ম্যানেজমেন্ট লেভেলে কারো সম্পৃক্ত আছে কিনা, পর্ষদে কারো সম্পৃক্ত আছে না, এগুলো ব্যাংক আমরা আইডেন্টিফাই করি। ব্যাংক নিজেরাও ইন্টারনাল অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে। রাষ্ট্রীয় সর্বোচ্চ উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী। এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা, আনুগত্যের ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে এক সভায় তিনি কথা বলেন। সভায় শিল্পের বর্তমান অবস্থা ও বিশ্ববাজারের প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। একই সঙ্গে তারা শিল্পের টেকসই উন্নয়নে কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। পাশাপাশি চা বাগানের চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। কক্সবাজারের পৌর কাউন্সিলর ইকরামুল হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাইখ আহসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য 25 আগস্ট শুনানির দিন ঠিক করা হয়েছে।
প্রায় ৮ বছর পর একরামুল হত্যা মামলার বিচারের জন্য রোববার ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা তৎকালীন র্যাবের কর্মকর্তা। মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা বলা হয়েছে। আর ঘটনা ধামাচাপা দিতে কাজ করেছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। কাউন্সিলর একরামুলকে গুলি করেছে তৎকালীন মেজর রাজন সহ দুজন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেয়া শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ১৯ জন আসামি করা হয়েছে। অভিযোগপত্র আমলে নেয়ার জন্য ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। আওয়ামী সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে বর্তমান সরকার। রবিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের কর্মসংস্থান ও বেকারত্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রী বলেন, দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মাত্র একটি পদের বিপরীতে ৫ থেকে ৬ লাখ চাকরির আবেদন জমা পড়ছে। সরকার বেকারত্ব দূরীকরণে কৃষিভিত্তিক অর্থনীতিকে জোর দিচ্ছে। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সরকার। জানান, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে। চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করার কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছি এবং কাজগুলোর মূলই হচ্ছে আপনার যে আমাদের এই ভাঙা জিনিসগুলোকে ঠিকঠাক করে আবার সেটাকে টেনে উপরে তোলা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সাম্প্রতিক অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখতে পারে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রবিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর বাস্তবায়নে বাংলাদেশের স্বার্থ যাচাই করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বক্তারা বলেন, কেবল দুদেশের সুসম্পর্কই বাণিজ্যিক লাভজনক পরিস্থিতির জন্য যথেষ্ট নয়। আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়ে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধার জন্য দেশগুলোকে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কাজ করতে হবে। Begum Khalida Jia. And this is what Mr. Tareq Rahman follows his চায়নার সাথে বাংলাদেশের যে সম্পর্কের নতুন অগ্রযাত্রা, সেটা বিনিয়োগের মধ্যে আছে। সেই বিনিয়োগ যেমন হচ্ছে উৎপাদনে, সেই বিনিয়োগ হচ্ছে মানব সম্পদ উন্নয়নে, সেই বিনিয়োগ হচ্ছে যে আমাদের দুই দেশের মানুষের মধ্যে আস্থা এবং অগ্রগতির ক্ষেত্রে বিনিয়োগ। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরপরই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয় সামলানোর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যোশী বলছেন,
কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে এই দায়িত্ব পালন করবেন তিনি। যদিও প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে এখনও পর্যন্ত কোনো পরিকল্পনার কথা জানাননি जोशी। माननीय प्रधानमंत्री जी ने मेरे ऊपर जिम्मेदारी मुझे जिम्मेदारी दिया है और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी के अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। I accept this responsibility with sense of duty and humility, and I am thankful to the Prime Minister. In last 12 years of Prime Minister Shri Modi government, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সিগারেট থেকে আগুন ধরিয়ে গ্রেপ্তার হলেন উত্তর 24 পরগনা জেলার যুবক সৌমিক চট্টোপাধ্যায়। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে গেল শুক্রবার মিছিলের এক ফাঁকে এই কাণ্ড করে বসে এই যুবক। এরপর সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়, আর এতেই ঘটে বিপত্তি। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নেয় বারাসাত থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চায় ওই যুবক। তবে বিতর্কিত এই ছবির জন্য তার কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির সমর্থকেরা। মার্কিন অস্ত্রের মজুত নিয়ে শীর্ষ কর্মকর্তাদের উদ্বেগ প্রকাশের পর ইরানে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের নির্দেশনার পর টানা দ্বিতীয় দিনের মতো তেহরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজে নিরাপদ নৌ চলাচল ব্যবস্থাপনার কৌশল নির্ধারণে তেহরানে শুক্র ও শনিবার ইরান ও ওমানের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুপক্ষ নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে হরমুজে নিরাপদ নৌ চলাচলের জন্য এক নীতিতে পৌঁছাতে নিজেদের অবস্থান উল্লেখ করেছে। আর কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে কিয়েভের হামলায় এক নাবিক নিহতের জেরে তেহরানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তবে ইরানে হামলা বন্ধ হলেও পাল্টাপাল্টি সংঘাতে লিপ্ত সৌদি আরব ও হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের হোদাইদাহ বন্দর ও কামরান দ্বীপে সৌদি হামলার জবাবে লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর দুটি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।